আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। দিল্লিতে ব্যারিকেড ভেঙে আবারও বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের। কূটনৈতিক স্থাপনায় হামলা পূর্ব পরিকল্পিত, ভারতের হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা বাংলাদেশের। হঠাৎ আটকে গেল নতুন উপদেষ্টাদের শপথ, ধীরে চলার নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের। টিএফআই সেলে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরুর আদেশ। জমিয়তকে 4 আসন ছাড়ের ঘোষণা বিএনপির। মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার। মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের প্রবেশের চেষ্টা নিয়ে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ চলছে বলে জানা গেছে। এমনকি বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকাটি 3 স্তরের ব্যারিকেডে ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দূতাবাসের সামনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত 20 ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভ করে একদল লোক। পরে বিষয়টি নিয়ে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা যায়। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনা পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। মঙ্গলবার সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল 9টা 40 হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আছাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। যাওয়া আসা মিলে 5 মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়গুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের রদ বদলের সিদ্ধান্ত হয়েছে সোমবার সন্ধ্যায়। আজ মঙ্গলবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। পরবর্তীতে সোমবার রাতেই আবার শপথ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম স্লো করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে একটি চিঠি আসে। একজন উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, 23 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে। শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখতে বলা হয়। তবে কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই চিঠিতে। ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা স্লো বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করার বিষয়টি জানানো হয়নি। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে পলাতক শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল,
বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট 17 জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেন। এর আগে সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নিরাপত্তা ব্যবস্থা কড়া ছিল। হাজির করা কর্মকর্তাদের মধ্যে ছিলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল মোহাম্মদ আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বেলা 12:15টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, সিলেট 5 আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নীলফামারী 1 আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাশেমি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, মাদুরো যদি পরিস্থিতি নিয়ে শক্ত চাল চালতে চান তবে সেটাই হবে তার শেষ ভুল। সোমবার ফ্লোরিডায় এম.এ. লাগো রিসোর্টে নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর নিয়ন্ত্রণ নিতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। তারা দেশটির 3টি তেল ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে, যেগুলোতে প্রায় 40 লাখ ব্যারেল তেল রয়েছে। ট্রাম্প জানিয়েছে, এই তেল ও জাহাজগুলো আর ফেরত দেওয়া হবে না। ট্রাম্পের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলা সরকার। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে চীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে বিষয়টিকে। পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা আদায় করা হয়। তাকে ঐতিহাসিক মসজিদুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। সংশ্লিষ্টরা বলেছেন, শেখ ফয়সাল নোমানের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিত প্রাণ খাদেমকে হারালো। বিশ্বের বিভিন্ন দেশের আলেম ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।